আর শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। ষষ্ঠ দিনে পড়েছে যুদ্ধ। ইসরায়েলে বড় হামলা, ইরানের তেল আবিব এবং হাইফা শহরে একের পর এক ইরানি হাইপারসনিক মিসাইল আক্রমণ। দাউ দাউ করে জ্বলছে আগুন। অন্তত ৮০টি বহুতল ধ্বংসের দাবি ইরান করছে। থেমে নেই ইসরায়েলও। একে অপরের দিকে হামলা, ঘাত প্রতিঘাত চলছে এবং দুই দেশই নিজের নিজের জায়গায় অনড়ভাবে রয়েছে। আমরা আরো বিস্তারিতভাবে সামগ্রিকভাবে এই মুহূর্তের আপডেট কি, পরিস্থিতি কি আমরা জানার চেষ্টা করব। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? ইরান এখনো পর্যন্ত বলছে যে তারা এতদিন পর্যন্ত যা হামলা করেছে সেটা আত্মরক্ষার, আরো বড় হামলা বাকি আছে। অবশ্যই তাই, এবং এখানে সবথেকে বড় টুইস্ট হচ্ছে পাকিস্তানের অবস্থান। কারণ পাক সেনাপ্রধান আসিম মুনির তিনি গতকাল সকালে একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে ইরানের যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েলের ওপর আক্রমণ শানানোর জন্য পাকিস্তান নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার ইরানের জন্য খুলে দেবে। এরপর ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ বাড়ায় এবং সকালের অবস্থান বিকেলের মধ্যে 180 ডিগ্রি বদলে ফেলে পাকিস্তান। এই অবস্থায় আজকে পাকিস্তানে গিয়ে আসিম মুনিরের সঙ্গে কথা বলতে পারেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, অথবা নিউট্রাল কোনো জায়গা, নিরপেক্ষ কোনো জায়গা যেটা আমেরিকাও নয় পাকিস্তানও নয়, সেখানেও কিন্তু তাদের মধ্যে একটি বাইল্যাটেরাল আলোচনা হতে পারে। কারণ এক্ষেত্রে ট্রাম্প যেটা বোঝাবেন সেটা হচ্ছে ইতিমধ্যেই পহেলগাঁওয়ে হামলার জেরে গোটা বিশ্বের কাছে পাকিস্তান সন্ত্রাসবাদে মদতপুষ্ট একটি রাষ্ট্র হিসেবে উঠে এসছে। সেই ছবি যাতে আরও খারাপ বা নেগেটিভ না হয় সেজন্য পাকিস্তানের এই মুহূর্তে ইরানের ওপর থেকে নৈতিক সমর্থন প্রত্যাহার করা উচিত। কারণ ট্রাম্পের যুক্তি, ইরান তার যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সেটা বিশ্বের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পয়সার বিনিময়ে তুলে দেয়। এক্ষেত্রে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার থাকার অর্থ গোটা বিশ্বের সন্ত্রাসবাদী শক্তি সেগুলোকে মদত দেওয়া, সেগুলোকে মাথাচাড়া দেওয়া। এই অবস্থায় কিন্তু ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের যে বৈঠক, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের পার্সপেক্টিভে। এটা হচ্ছে এক। অন্যদিকে দুপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত লাগাতার হুঁশিয়ারি আসছে। যেমনটা তুমিও বলছিলে যে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে এখনো পর্যন্ত যা ঘটেছে সেটা হচ্ছে আত্মরক্ষা, সেলফ ডিফেন্স। আসল যে অপরাধ, অর্থাৎ ইসরায়েল যেভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে ইরানের ওপর হামলা চালিয়েছে তার উপযুক্ত শাস্তি এখনো পর্যন্ত অপেক্ষা করছে। এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে সবথেকে বড় প্রশ্ন যে পরমাণু শক্তিধর রাষ্ট্র ইরান ঠিক কী ধরনের প্রতি আক্রমণের কথা, কী ধরনের শাস্তির কথা, কোন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলকে। তাহলে কি পরমাণু যুদ্ধ বা পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেটা এই মধ্যপ্রাচ্যে অবশ্যম্ভাবী হয়ে উঠছে? কারণ আমরা জানি প্রত্যেকে যে যদি পরমাণু অস্ত্রের ব্যবহার হয় তাহলে কিন্তু তার যে ক্ষয়ক্ষতি, এই যে লং টার্ম ক্ষতি, এটা শুধুমাত্র এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা কিন্তু ক্রস বাউন্ডারি একাধিক দেশকে ভবিষ্যতে বিপদে ফেলতে পারে, যার মধ্যে ভারতও ব্যতিক্রম নয়। তার কারণ ইরানের সঙ্গে ভারতের আসার পথের যে সীমা, এই ভৌগোলিক রাষ্ট্রগুলির মধ্যে একটা কোণে যেমন আরব সাগর রয়েছে তেমনি কিন্তু সারফেস রয়েছে যেখান দিয়ে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এই যে রেডিয়েশন, ইউরেনিয়াম যে রেডিয়েশন, তেজস্ক্রিয়তা, এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত সহ একাধিক রাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে। অতএব এই মুহূর্তে যেটা সবথেকে বড় কনসার্ন, এটা গোটা মধ্য পূর্ব এশিয়ার যে কনসার্ন সেটা হচ্ছে এই দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত বাকযুদ্ধ যা চলছে সেটা তো চলছে, তার পাশাপাশি সত্যি সত্যি যদি আগামী শনি রোববারের মধ্যে এই দুই দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়ারফেয়ার শুরু হয়ে যায় তাহলে কিন্তু একটা সমূহ বিপদ অপেক্ষা করছে গোটা বিশ্বের জন্য। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রত্যেক মুহূর্তের যুদ্ধের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে জি 24 ঘন্টায়। এবং ইতিমধ্যেই ট্রাম্পের যা হুঁশিয়ারি রয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার রণসজ্জা শুরু হয়েছে। ইরানে পালা বদলের লক্ষ্য, এমনটাই ট্রাম্পের তরফ। তিনি বলছেন সরাসরি যুদ্ধের আস্ফালন ট্রাম্প করছেন। তার মধ্যেই ষষ্ঠ দিনে ইরান ইসরায়েলের এই যুদ্ধ ষষ্ঠ দিনে পড়েছে। হামলা চলছে, পাল্টা হামলা চলছে। ইসরায়েলের সব বড় হামলা ইরানের তেল আবিব এবং হাইফা শহরে একের পর এক ইরানি হাইপারসনিক মিসাইলের আক্রমণ।
দখল, ধ্বংস, জেরুজালেমে মার্কিন দূতাবাস সেটা আমেরিকা বন্ধ করে দিয়েছে যে খবর পাওয়া যাচ্ছে। আর এই জায়গা থেকেই যে বিষয় সামনে আসছে, তাহলে এবার কি সরাসরি যুদ্ধে নামতে চলেছে আমেরিকা? কারণ ট্রাম্প আস্ফালন করছেন মধ্যপ্রাচ্যে। আমেরিকার যে রণসজ্জা, সেই রণসজ্জা বাড়ছে। 17টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, মার্কিন সেনাকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। এই সব জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এই প্রশ্ন, তাহলে এবার কি আমেরিকাও সরাসরি যুদ্ধে? তার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি তো রয়েছে। আমি এই জায়গা থেকে অয়নের কাছে যাবো। অয়ন, আমেরিকা যদি এই মুহূর্তে সরাসরি যুদ্ধে নামে, তাহলে নিঃসন্দেহে সেটা ইরানের কাছে কয়েক গুণ চাপ বাড়িয়ে দেবে। তার কারণ চীন নীতিগতভাবে ইরানকে সমর্থন করেছে, কিন্তু চীন এতটাই ধুরন্ধর একটা দেশ, সে নিজের স্বার্থ, নিজের দেশের অর্থনীতি, সেগুলোকে সে আগে দেখবে, আগে প্রায়োরিটি দেবে। অর্থাৎ চীনের এই মুহূর্তে সরাসরি একটি অন্য দুটি বিবদমান দেশের মধ্যে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো বাসনা নেই বলে আন্তর্জাতিক মহল মনে করছে। রাশিয়া আরেকটি বন্ধু ইরানের, অর্থাৎ আমেরিকার বিরোধী শক্তি। রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তার কয়েক হাজার সেনাকে হারিয়েছে, দেশের প্রচুর রিসোর্স হারিয়েছে, প্রচুর অ্যামুনিশন রাশিয়া ইতিমধ্যে খরচা করে ফেলেছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে। অতএব এক্ষেত্রে রাশিয়া বা চীন, অর্থাৎ মার্কিন বিরোধী দুটি বড় শক্তি, তাদের কাউকে কিন্তু সরাসরি পাশে পাচ্ছে না ইরান। এক্ষেত্রে ইসরায়েল যদি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে তাদের পাশে পেয়ে যায়, তাহলে অনেকটাই অ্যাডভান্টেজ। কারণ ইতিমধ্যে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, সেই হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আল খামেনির প্রতি ট্রাম্প পরিষ্কার রাগঢাক না করে জানিয়ে দিয়েছেন যে খামেনির যে গোপন ডেরা, এই গোপন ডেরা খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। খামেনি কোথায় আছে সেটা মার্কিন প্রশাসন জানে, যে কোনো মুহূর্তে তাকে নিউট্রালাইজ করা হতে পারে, অর্থাৎ তাকে খতম করে দেওয়া হতে পারে। এই মুহূর্তে সেটা করা হচ্ছে না, কারণ এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের সেরকম কোনো পরিকল্পনা নেই। এই ধরনের বয়ানে একটা কথা পরিষ্কার, যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি এই মুহূর্তে শুধু আর নীতিগতভাবে নয়, শুধু আর প্রচ্ছন্ন সমর্থনের মোডে নয়, একদম সরাসরি দাঁড়াচ্ছেন ইরানের পাশে। এবং এক্ষেত্রে মার্কিন রণতরী ইতিমধ্যেই ইরান এবং লাগোয়া বিভিন্ন এলাকাতে আস্তে আস্তে তাদের পজিশন নিচ্ছে, তাদের সমুদ্রপৃষ্ঠে শক্তি বাড়াচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের যে বাইলেটারাল টক রয়েছে, তারপর সরাসরি পাকিস্তানকেও নিজের দিকে টেনে নেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, তাহলে সেক্ষেত্রে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান, অর্থাৎ একটি ইসলামিক স্টেট সহ আরও দুটি রাষ্ট্র, তারা সরাসরি ইরানের বিরুদ্ধাচরণ করতে শুরু করবে। এই অবস্থায় অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে আজকে বুধবার দাঁড়িয়ে আগামী শুক্রবারের পরের থেকে ডেভেলপমেন্ট। কারণ শুক্রবার পর্যন্ত আমেরিকা অপেক্ষা করবে, কারণ যে দূতাবাস বন্ধ রাখা হয়েছে জেরুজালেমে, মার্কিন দূতাবাস, সেটা শুক্রবার পর্যন্ত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে মার্কিন নাগরিকরা এই মুহূর্তে ইসরায়েল থেকে ইভ্যাকুয়েশন করতে পারেন, নিরাপদে বেরিয়ে যেতে পারেন। এই ফ্রি প্যাসেজটা দেওয়ার পর আমেরিকা ঠিক কোন কৌশলে ইরানের উপর অবশ্যই নজর থাকবে। আর এই যুদ্ধ, ইরান ইসরায়েলের এই যুদ্ধ লাগাতার, এই আকাশ যুদ্ধ চলছে আজকে 6ষ্ঠ দিন। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন বনাম ইরানের অপারেশন অনেস্ট প্রমিস 3, দুই পক্ষের ধুন্ধুমার মিসাইল হানার মাঝে এবার আমেরিকার প্রবেশ। সরাসরি যুদ্ধ না ইরানকে চাপে রাখার কৌশল? মধ্যপ্রাচ্যের যুদ্ধে পারদ বাড়ছে চড়চড় করে। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী। পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন রণতরী বাড়ছে। মার্কিন যুদ্ধজাহাজ কার্ল ভিনসন মার্চ থেকেই মোতায়েন ছিল। চলতি মাসে থমাস হার্টনার সহ আরও কিছু যুদ্ধজাহাজ মোতায়েন হচ্ছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে 40,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। ফলে ট্রিগার প্রেস করার অপেক্ষা, যুদ্ধে নামতেই পারে মার্কিন সেনা, যদিও তার আগে বাকি আলোচনা পর্ব। G7 বৈঠকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি বৈঠক শেষ করে দেশে ফিরেছেন। সেখান থেকে মধ্যপ্রাচ্যে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। হুঁশিয়ারি দিয়েছে পাল্টা চীনও। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুনের দাবি, আগুনে ঘি ঢালছে আমেরিকা। প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর চীনের গলায়। এই অবস্থায় যুদ্ধ জারি দুই দেশের।
ইসরায়েলের দাবি আয়াতুল্লাহ খামেনেইয়ের ঘনিষ্ঠ ইরানের চিফ অফ স্টাফ অফ দ্য ওয়ার আলী সাদমানিকে হত্যা করেছে তারা। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন, দ্রুত তেহরান ছাড়ুন সেখানকার বাসিন্দারা। আতঙ্কে তেহরান ছাড়তে শুরু করেছেন সেখানকার লোকেরা। তেহরানের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা। অন্যদিকে হারজিলিয়া, জেরুজালেম, তেল আভিভ সহ একাধিক জায়গায় এদিনও লাগাতার মিসাইল হামলা জারি রেখেছে ইরান। আবারও ইরানের তবরিজে পাল্টা হামলা হয়েছে। যুদ্ধ জারি, হুঙ্কার জারি মৃত্যু মিছিল। যুদ্ধ কি আরও ব্যাপক হতে পারে, সেই জল্পনা বাড়ছে পরমাণু সংখ্যাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইরানের পরমাণু ইসরায়েলের অস্তিত্বের পক্ষে বিপদ। ইরানের পরমাণু বিশ্বের জন্য বিপদ। ইসরায়েল আর আমেরিকার এই নিয়ে কিন্তু এক সুর। তাই যুদ্ধের শুরু থেকেই ইরানের একের পর এক পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়ে গিয়েছে ইসরায়েল। কিন্তু কতটা ক্ষতি তাতে হয়েছে তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ ইরানের পরমাণু ঘাঁটিগুলি মাটি থেকে অনেকটা নিচে, আর উপরে রয়েছে শক্তিশালী বাংকার। সেগুলো কি আদৌ ধ্বংস করা গিয়েছে? জুন যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের নাতানজ পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এরপর ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। ইরানের দাবি, অসামরিক ক্ষেত্রে পরমাণু গবেষণা করে তারা। পরমাণু বোমা নিয়ে ইসরায়েল ও আমেরিকার সব দাবি মিথ্যে। ইরানের বেশ কিছু পরমাণু ঘাঁটি দীর্ঘদিন আমেরিকার ইসরায়েলের টার্গেট। নাতানজ আর ইস্পাহান ছাড়াও উল্লেখযোগ্য ফর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট, আরাক হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর, বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তেহরান রিসার্চ রিঅ্যাক্টর, ভার্জিন মিলিটারি কমপ্লেক্স, বোনাপ অ্যাটমিক এনার্জি রিসার্চ সেন্টার। এছাড়াও আরও 5টি পরমাণু ঘাঁটি নজরে রয়েছে। ইস্পাহান প্রভিন্সে 2টি পরমাণু ঘাঁটি, নাতানজ আর ইস্পাহান সেন্টার, দুটিতেই হামলা চালিয়েছে ইসরায়েল। দুটি ক্ষেত্রেই পরমাণু ঘাঁটি বিকল হয়ে যাওয়ার মতো বিষয়ের সামনে আসেনি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, বড়সড় কোনো তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ও সামনে আসেনি। ফলে প্রাথমিকভাবে যুদ্ধে ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংসের যে সাফল্যের খবর ইসরায়েলের তরফে এসেছিল তা মিইয়ে গিয়েছে। এখানেই উঠে আসছে ইরানের শক্তিশালী দুর্ভেদ্য দুর্গের কথা। মাটির গভীরে কি লুকিয়ে রেখে ইরান, বিশেষ করে চর্চায় কোমের ফর্ডো পরমাণু ঘাঁটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।